রাজনীতি, বিপর্যয়, আতঙ্ক, গর্ব ও বিতর্ক সব মিলিয়ে ২০২৫ ছিল ঘটনাবহুল এক বছর। কোথাও বহু বছরের অপেক্ষার অবসান, কোথাও মুহূর্তেই বিশৃঙ্খলায় প্রাণহানি। পেহেলগাঁও বিভীষিকা থেকে গর্বের সিঁদুর, দেশ জুড়ে সাড়া জাগানো ঘটনার ঘনঘটা। কোনো ঘটনা চোখে জল এনেছে, কোনোটা গর্বিত করেছে দেশকে। এই এক বছরে বদলে গিয়েছে বহু গল্পের গতিপথ। সময় কলকাতার পর্দায় ফিরে দেখব দেশে ঘটে যাওয়া ২০২৫-এর সেই সব মুহূর্ত, যা খবরের শিরোনাম ছাপিয়ে স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবে। একশো ৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ, যাকে পুণ্যযজ্ঞ বলা হয়। তার মধ্যে মহাশিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের বাড়তি আগ্রহ তৈরি হয়। উত্তরপ্রদেশ সরকারের দাবি, এবারের মহাকুম্ভে ১ কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করেছেন। যদিও সেই মহাকুম্ভেই চরম অব্যবস্থার জন্য শিরোনামে এসেছে বারবার। মেলা চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ৩০ জনেরও বেশি পুণ্যার্থীর। দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা তো লেগেই ছিল। সব মিলিয়ে মহাকুম্ভে মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বের নজর কাড়ে। এদিকে মহাকুম্ভের পথে দুর্ঘটনায় প্রাণ হারায় বহু মানুষ। দিল্লি স্টেশনে পদপৃষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়। যদিও সব মিলিয়ে কুম্ভের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে সেটার কোনো সরকারি তথ্য দেয়নি কেন্দ্রের মোদী সরকার। কোনো তথ্য তুলে ধরেনি উত্তরপ্রদেশের যোগী সরকারও। ২২ এপ্রিল ২০২৫ ভূস্বর্গের পেহেলগাঁওয়ে হাড় হিম করা সন্ত্রাসের সাক্ষী থেকেছে গোটা দেশ। ধর্মের নাম জিজ্ঞেস করে করে পর্যটক হত্যালীলা, চারিদিকে হাহাকার, কান্নার রোল। আজও সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার কথা মাথায় এলেই ভারতবাসীর মন কেঁপে ওঠে। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু ভারতের ইতিহাসে স্থায়ী ক্ষত তৈরি করে ফেলেছে। গোটা দেশকে কাঁদিয়েছে পেহেলগাঁও। পেহেলগাঁও সন্ত্রাসের জবাব। ভারত পাকিস্তানের ঐতিহাসিক সিন্ধু চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। ৬.৫ দশকের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে বেরিয়ে আসার প্রস্তুতি নেয় ভারত। আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা ৯ বছরের আলোচনার পর ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাক সিন্ধু জলবন্টন চুক্তি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান চুক্তি করেছিলেন। তবে পেহেলগাঁও হামলার পর তা রদ করে ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ৭ই মে ২০২৫ সেদিন ভোরে ভারতবাসীর ঘুম ভাঙতেই সকলের কাছে একটাই খবর পৌঁছে যায়। পেহেলগাঁওয়ে হাড় হিম করা সন্ত্রাসের বদলা নিয়েছে ভারত। শুধু মুখে হুঁশিয়ারি নয়, একেবারে পাকিস্তানে ঢুকে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। তছনছ হয়ে যায় পাকিস্তানে অন্তত ১১টিরও বেশি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনেরও বেশি জঙ্গি ও ৩৫ থেকে ৪০ জন পাক সেনা। ভারতের অপারেশন সিঁদুরের জেরে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। এই ধরনের হামলা ইতিহাসে প্রথমবার। এই হামলা পাকিস্তানিদের হৃদয় আঘাত করে, যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল। ইসলামাবাদের আর্জিতে রাজি হয় নয়াদিল্লি। পেহেলগাঁও হামলার জবাবে ৭ই মে ভোর রাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকের ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। শেষ পর্যন্ত দিশেহারা ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ভারতীয় সেনার এই সাফল্য বন্দিত হয় বিশ্বমঞ্চে। যদিও পাকিস্তানের দাবি, ওই অপারেশনে তারা সাফল্য পেয়েছে। বেশ কিছু ভারতীয় যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। যদিও সারা বছর এই সংঘর্ষ থামানোর কৃতিত্ব দাবি করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এখনো সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। কথাই আছে, স্বভাব কখনো বদলায় না। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল সর্বদলীয় প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন মন্ত্রী, সাংসদ সহ ৫০ জনেরও বেশি সাংসদদের নিয়ে ৭টি প্রতিনিধি দল ৩৩টি দেশে ভ্রমণ করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বব্যাপী প্রচারে নামে সর্বদলীয় প্রতিনিধি দল। গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় এবং ঐক্যবদ্ধ অবস্থানের কথা। ২০২৫ সালে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেটেছে নরমে গরমে। বছরের শুরুর দিকে মোদি ট্রাম্পের সখ্যতা শিরোনাম করলেও অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি বদলে যায়। যুদ্ধবিরতিতে তার কৃতিত্ব মানতে না চাওয়ায় এবং রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার অপরাধে ভারতের ওপর ২ দফায় শুল্ক চাপায় আমেরিকা। প্রথম দফায় ২৫%, আর পরে আরও ২৫% শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট। ফলে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০%। মার্কিন শুল্ক বানে ভালো প্রভাব পড়ে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। তৃতীয় বিশ্বের দেশগুলির অভিবাসীদের জন্য আমেরিকার দরজা বন্ধ। তৃতীয় বিশ্ব থেকে আর কাউকে ঢুকতে দেব না। আমেরিকার ক্ষমতায় এসেই বড় বোমা ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিনদেশি নাগরিকদের হাত পা বেঁধে কোমরে শিকল পরিয়ে প্লেনে তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই সব ছবি ভিডিও। সেই তালিকায় ছিলেন বহু ভারতীয়। সরব হয় বিরোধীরা। নয়াদিল্লি বিষয়টি নিয়ে প্রথমে কড়া প্রতিক্রিয়া দেয়। পরবর্তীতে নয়াদিল্লি জানায়, শেষ দুবার নাগরিকদের ফেরত পাঠানোর সময় সকলের সঙ্গে খারাপ আচরণ আমেরিকা করেনি। নয়াদিল্লির এই মন্তব্যে কিছুটা স্বস্তির হলেও প্রশ্ন থেকেই যায়, তবে কি মোদী সরকার মেনে নিয়েছে মহিলা ও শিশুরা রেহাই পেলেও পুরুষরা রেহাই পাননি? এবছর পুরনো ওয়াকফ আইন বদলে নতুন করে ওয়াকফ আইন পাশ করায় মোদী সরকার, যাতে স্পষ্ট বলা হয় সব ওয়াকফ আইনের হিসেব দিতে হবে ওয়াকফ বোর্ডকে। যে কোনো সম্পত্তিতে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র আধিপত্য ছিল, সেটা আর থাকবে না। কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের কিনা ঠিক করার অধিকার থাকবে আদালতের। সংসদে বিরোধী দলগুলির বিরোধিতা সত্ত্বেও মোদী সরকার সংখ্যার খেলায় জয়লাভ করে। এই আইনকে ইসলাম বিরোধী বলে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে মুসলিম সম্প্রদায়। একাধিক জায়গায় অপ্রীতিকর পরিস্থিতিরও তৈরি হয়। 18 বছরের অপেক্ষার পর আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু সেই সাফল্যের বিজয় উৎসব পরিণত হয় বিষাদ মঞ্চে। বেঙ্গালুরুতে আইপিএল এর বিজয় অনুষ্ঠান চলাকালীন পদপৃষ্ঠের ঘটনা ঘটে। মৃত্যু হয় 10 জনেরও বেশি মানুষের, আহত হন প্রায় 50 জন, যার অবধারিত ফল হিসেবে চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। চলতি বছরের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আমেদাবাদে বিমান ভেঙে পড়া। 11 জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 টেক অফের কয়েক সেকেন্ড পর ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের ওপর। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় 240 জনেরও বেশি মানুষের। সেই সঙ্গে মারা যান দুর্ঘটনাস্থলে থাকা আরও 19 জন। মৃত্যু হয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও। শুধু বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ, বসেছিলেন 11A সিটে। ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছে, তখনই দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায়। ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় ঘুরিয়ে কাঠগড়ায় তোলা হয় মৃত পাইলটদেরই। সেই অভিশপ্ত জুনেই হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় কারখানার ছাদ। 100 মিটার দূরে ছিটকে যায় শ্রমিকদের দেহ। ঘটনায় 40 জনের মৃত্যুর খবর মেলে। ঘটনাটি ঘটে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পশামিলারামে স্টেটের তিগাচি ফার্মা কোম্পানিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের ভাদোদরা জেলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। সেতুর উপরে থাকা 2টি ট্রাক সহ 5 থেকে 6টি গাড়ি নিমিষের মধ্যে নদীর জলে পড়ে যায়। মৃত্যু হয় 15 জনের। 30 দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব। বিতর্কিত বিল লোকসভায় পেশ করেন অমিত শাহ। বিলে বলা হয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন হেফাজতে থাকেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর তা নিয়েই সংসদে 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন অমিত শাহ। যদিও বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধী দলগুলির নেতারা। লোকসভায় বিল পেশ হতেই হট্টগোল আবহে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। অনুমতি ছিল 30,000-এর, ভিড় করেন 60,000-এরও বেশি। ফলস্বরূপ সেপ্টেম্বরে দেশ জুড়ে মানুষ যখন উৎসবের আনন্দে মেতে, ঠিক তখনই দক্ষিণের তামিলনাড়ুতে শোনা যায় চিৎকার, হাহাকার, স্বজন হারানোর কান্না। সদ্য রাজনীতিতে পা রেখেছেন অভিনেতা বিজয় থালাপতি, কিন্তু গোড়াতেই ঘটে বিপত্তি। বিজয়ের জনসভায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় শিশুসহ 40 জনেরও বেশি মানুষের, আহত হন 100 জনেরও বেশি। সভায় নির্ধারিত সময়ের 5 থেকে 6 ঘন্টা দেরিতে পৌঁছয় বিজয়। বিজয় মঞ্চে উঠতেই ভিড় আরও বেড়ে যায় এবং অস্থিরতা শুরু হয়। উদ্যোক্তারা এত মানুষের উপস্থিতি আজ করতে পারেননি। 500 পুলিশ কর্মী মোতায়েন থাকলেও দুর্ঘটনা আটকানো সম্ভব হয়নি। রাজপথ থেকে সরাতে হবে পথকুকুর। আগস্টে চাঞ্চল্যকর রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রতিবাদে রাজপথে নেমে আন্দোলন শুরু করেন পশুপ্রেমীরা। যদিও পরে সেই রায় সামান্য বদল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুর মুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে, ওই এলাকায় আর ফেরানো যাবে না। কেবল পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর সবচেয়ে বড় স্তম্ভ হল তার নির্বাচন প্রক্রিয়া। কিন্তু গত কয়েক মাস ধরে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে, তা নিয়ে দেশের মানুষের মধ্যে একটা ভয়, সংশয় আর আতঙ্ক দানা বেঁধেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, বৈধ ভোটার শনাক্তকরণ এবং অবৈধ ভোটার দূরীকরণের উদ্দেশ্যে 2 দশকেরও বেশি সময় পর এই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এমনকি পথে নেমে আন্দোলনও হয়েছে। যদিও শেষমেশ বিহারের এসআইআর এর প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন। বাংলা সহ আরও 12টি রাজ্যে প্রক্রিয়া চলছে। আরও 1 নভেম্বর আরও এক জঙ্গি হামলা। মোদী সরকারের 11 বছরের জামানায় পাঠানকোট, উরি, পুলওয়ামা, পেহেলগাঁওয়ে সন্ত্রাসীবাদী হামলা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হয় দিল্লিও।
দেশের রাজধানী দিল্লি, প্রশাসনের কেন্দ্রবিন্দু। তবু নিরাপত্তার বলয় থেকেও কেঁপে ওঠে এই শহর। প্রতি বছর যে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই লালকেল্লার পাশেই মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 10 জনেরও বেশি সাধারণ মানুষের। জনবহুল রাস্তায় সাধারণ মানুষদেরই টার্গেট। এক মুহূর্তে বদলে যায় বহু জীবনের গতিপথ। গাড়িতে করে বিস্ফোরণ এনে ফিদায় হামলার ধাঁচে রাজধানীর বুকে হামলা চালায় জঙ্গিরা। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে, তারপরও নিরাপত্তায় কিভাবে এত বড়সড় ফাঁক, উঠছে প্রশ্ন। বিস্ফোরণের দুদিন আগেই ফরিদাবাদ থেকে প্রায় 300 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। তারপরেও সতর্ক হয়নি পুলিশ। রাজধানীর বুকে এত বড় বিস্ফোরণ একদিকে যেমন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তেমনি আঘাত দিয়েছে দেশের ভাবমূর্তিতে। শ্রীনগরে থানায় বিস্ফোরণ। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার দিন কয়েক যেতে না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ। নভেম্বরের মাঝামাঝিতেই বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরের নওগাম থানা। দিল্লি বিস্ফোরণের তদন্তে ফরিদাবাদ থেকে কিছু অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে নিয়ে যায় জম্মু কাশ্মীর পুলিশ। সেই বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় 9 জনের, অধিকাংশই পুলিশ ও ফরেনসিক কর্তা। গুটি গুটি পায়ে প্রথমে রাজধানী জয়, তারপর সেই পথ দিয়েই বিহার জয়। কথায় আছে, যার হাতে রাজধানী তার হাতের মুঠোয় গোটা সাম্রাজ্য। সেই সূত্র ধরেই একের পর এক রাজ্য জয় করেছে বিজেপি। ফেব্রুয়ারিতে আম আদমি পার্টি সরকারকে উৎখাত করে দিল্লি জয় করে বিজেপি। আর বছর শেষে নভেম্বরে বিহার জয় করে পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনে বিজেপির ঘোড়া পূর্ণ হয়। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির একাধিক জলজান্ত প্রমাণ খাড়া করেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেস ও লালু প্রসাদ তেজস্বী যাদবের দল আরজেডিকে। এদিকে সফল জোট সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করে উপহার স্বরূপ 10মবারের জন্য মুখ্যমন্ত্রিত্বের স্বাদ পান পল্টুরাম হিসেবে পরিচিত নীতিশ কুমার। এবার 26-এ বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। তবে বাংলা জয়ের পথ কি আদেও দিল্লি বিহারের মতো অতটা মসৃণ হবে বিজেপির জন্য? উত্তর দেবে সময়। লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনা। লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে লেহ শহরে বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার তরুণ তরুণী। সেই বিক্ষোভ অশান্তিতেই উস্কানি দেওয়ার অভিযোগ, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ। গ্রেপ্তার হতে হয় ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুককে। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়। লাদাখকে পূর্ণাঙ্গ স্বশাসনের আওতায় আনা এবং পরবর্তী পর্যায়ে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত 10 সেপ্টেম্বর থেকে 35 দিনের জন্য অনশনে বসেছিলেন ওয়াংচুক সহ লে অ্যাপেক্স বডির কয়েকজন সদস্য। ঘটনা প্রবাহ বলছে, তারপরেই সিবিআইয়ের নিশানা হয়েছিলেন তিনি, তারপরেই গ্রেফতারি। 2025 সালে একাধিক প্রযুক্তিগত সমস্যা ও ফ্লাইট দেরিতে চলার কারণে বারবার শিরোনামে এসেছে ইন্ডিগো। সেই ধারা বজায় থাকে বছরের শেষেও। ফের বিমান বিপর্যয়। কেন্দ্রের নয়া নীতি মানতে গিয়ে কার্যত অচল হয়ে পড়ে দেশের বৃহত্তম ডোমেস্টিক পরিষেবা প্রদানকারী বিমান সংস্থা। 5 দিনে বাতিল করে দিতে হয় কয়েক হাজার ফ্লাইট। ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী, যা রীতিমতো বিভীষিকার শামিল। শাস্তিস্বরূপ কেন্দ্র ইন্ডিগোকে বড় অঙ্কের জরিমানা করে। তাদের পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কয়েকশো কোটির লোকসান হয় ইন্ডিগোর। এই নিয়ে রাজনীতিও হয়েছে বিস্তর। ডিসেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকে উত্তর গোয়ার বার্জ বাই রোমিও লেন নাইট ক্লাব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবের মঞ্চে তখন চলছিল মেহবুবা ও মেহবুবা গান। গানের তালে তালে নাচছিলেন এক নর্তকী। আসর যখন বেশ জমে উঠেছে, তখনই আচমকা মঞ্চের পেছনে আগুনের হলকা নজরে আসে দর্শকদের, সঙ্গে ধোঁয়া। পর মুহূর্তেই গান থেমে যায়। সেখান থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দুর্ঘটনায় 25 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে নির্দেশ দেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। শুরু হয় ধরপাকড়। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও রক্ষা হয়নি। গ্রেপ্তার হন গোয়ার বার্জ বাই রোমিও লেন নাইট ক্লাবের মালিক 2 ভাই গৌরব ও সৌরভ লুথরা। মনরেগা থেকে গান্ধীর নাম মুছল মোদী সরকারের 100 দিনের কাজ। 2005 সালে তৎকালীন ইউপিএ সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের এতদিন নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এক কথায় MGNREGA। সেই নাম বদলে যায় রাতারাতি, হয় MGNREGA প্রকল্প। সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হয় জি বিল, পুরো নাম দ্য বিকসিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। বিরোধীদের দাবি, কেন্দ্রের বরাদ্দ কমিশনের রাজ্যগুলির ওপর বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। বিরোধীদের তুমুল প্রতিবাদের মাঝেও সংসদের 2 কক্ষেই পাশ হয়ে যায় বিল। নতুন বিলে 100 দিনের গ্যারেন্টি 125-এ করার কথা উল্লেখ করা হয়েছে। এতে কাজ শেষ হওয়ার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে অর্থ প্রদানেরও প্রস্তাব দেওয়া হয়। বছরের শুরুতে আরেক মাইলফলক স্পর্শ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বছরের শুরুতেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় GSLV F-15 রকেট। কৃত্রিম উপগ্রহ NVS-2 কে নিয়ে ওই রকেট সফলভাবে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে তৈরি হয় ইতিহাস।
কারণ সেটাই ছিল ইসরোর ১০০তম উৎক্ষেপণ। ৩০শে জুলাই নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ ও অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে ১২,৫০০ কোটি টাকা খরচের তৈরি নিসার। এদিকে বছরের একেবারে শেষ লগ্নে এসে নয়া মাইল ফলক অর্জন করে ইসরো। ইসরোয়ের সবচেয়ে শক্তিশালী রকেট LV-M3, যা বাহুবলী রকেট নামেও পরিচিত, শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। অভিযান সফল হলে মহাকাশ থেকে সরাসরি মিলবে ইন্টারনেট।